শুরুতে জানিয়ে দেব রাশিয়ার আরও গভীরে হামলা চালানোর অনুমতি চায় জেলেনস্কি। জানিয়ে দেব গাজায় বিমান হামলায় ৩ বন্দী নিহত হওয়ার কথা স্বীকার করল ইসরায়েল। জানিয়ে দেব ফিলিস্তিনের মতো আকাশ থেকে লেবাননে এবার লিফলেট ফেলছে ইসরায়েল। এছাড়া রয়েছে ফিলিস্তিন রাষ্ট্র সারা গাজায় কোনো যুদ্ধ পরবর্তী পরিকল্পনা অসম্ভব বলছে আরব আমিরাত। সর্বশেষ জানিয়ে দেব হুতিদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পাল্টে দিবে মধ্যপ্রাচ্যের দৃশ্যপট, দুশ্চিন্তায় পড়েছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। রাশিয়ার আরও গভীরে হামলা চালানোর অনুমতি চায় জেলেনস্কি। রাশিয়ার আরও গভীরে সামরিক লক্ষ্যবস্তুতে বিশেষ করে বিমান ঘাঁটিগুলোতে হামলা চালাতে পশ্চিমাদের অনুমতি চাইছে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ইউক্রেনের খার্কিভে রাশিয়ার ভয়াবহ হামলার পর জেলেনস্কি এই আহ্বান জানিয়েছেন। নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জেলেনস্কি বলেন, শুধু একটি পদ্ধতিগত সমাধানের মাধ্যমে এই সন্ত্রাসবাদ প্রতিরোধ করা সম্ভব, আর তা হল রাশিয়ার সামরিক বিমান ঘাঁটিগুলোতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালির কাছ থেকে যথাযথ সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। এর আগে গতকালই রাশিয়ার একটি গাইডেড বোমা খার্কিভের একটি আবাসিক ভবনে আঘাত হানে। একজন নিহত সহ ওই হামলায় ৪২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া সুমি ও দোনেস্ক অঞ্চলে হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, রুশ বাহিনী প্রতিদিন অন্তত ১০০টি বিমান হামলা চালাচ্ছে। এসব হামলা প্রতিরোধে ইউক্রেনে তার পশ্চিমা মিত্রদের কাছে রাশিয়ার আরও ভেতরে দেশটির সামরিক স্থাপনায় হামলা চালানোর অনুমতি চাইছেন। এদিকে গাজায় বিমান হামলায় আরও ৩ বন্দী নিহত হওয়ার কথা স্বীকার করল ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সামরিক অভিযানে স্বীকার করেছে যে গত নভেম্বর মাসে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় তাদের বিমান হামলায় ৩ ইসরায়েলি বন্দী নিহত হওয়ার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে। রোববার ইসরায়েলি সামরিক বাহিনীর একটি তদন্তে উপসংহার বলছে, বিমান হামলা নিক বেইজার, রন শেরম্যান এবং এলিয়া টোলেডানো নামে ৩ বন্দীর নিহত হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে। ডিসেম্বর মাসে এই ৩ বন্দীর লাশ ইসরায়েল ফেরত নিয়েছিল। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, ৩ বন্দীর মৃত্যু যেখান থেকে উদ্ধার করা হয়েছিল সেখানে বিমান হামলা এবং তার ক্ষয়ক্ষতির প্রভাব এবং বিমান হামলার ধরন, গোয়েন্দা তথ্য এবং প্যাথোলজিক্যাল রিপোর্ট বিশ্লেষণ করে তারা এমন সিদ্ধান্তে আসতে পেরেছে। ইসরায়েলি বাহিনী বলছে, বিমান হামলার কারণে ওই ৩ বন্দীর মৃত্যুর উচ্চ সম্ভাবনা রয়েছে, তবে নিশ্চিত করে এটি বলা যাচ্ছে না। বন্দীর হত্যার বিষয়ে যুদ্ধবাজ নেতানিয়াহু সরকার প্রচণ্ড চাপের মুখে রয়েছেন। গত ৭ই অক্টোবর গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের ভেতরে নজিরবিহীন অভিযান চালায়। সেই সময় গাজার যোদ্ধারা অন্তত ২৫১ জন ইসরায়েলি বসতি স্থাপনকারী গাজায় ধরে নিয়ে যায় এবং যাদের মধ্যে এখনও অন্তত ৯৭ জন হামাসের হাতে বন্দী রয়েছে। এদিকে ফিলিস্তিনের মতো আকাশ থেকে লেবাননে লিফলেট ফেলছে ইসরায়েল। ফিলিস্তিনের বিমান হামলা চালানোর আগে প্রায়ই আকাশ থেকে লিফলেট ফেলতে দেখা যায় ইসরায়েলকে। এবার একই কায়দায় লেবাননের আকাশ থেকে দেশটির মাটিতে লিফলেট ফেলছে তেল আবিব। লেবাননের সীমান্তবর্তী একটি গ্রামে ওই লিফলেট ফেলা হয়। তবে ইসরায়েলের সেনাবাহিনী বার্তা সংস্থা এএফপিকে বলেছে, অনুমতি ছাড়াই একটি ব্রিগেড এমন পদক্ষেপ নিয়েছে। গেল ৭ই অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের যোদ্ধারা। ওই হামলায় পাল্টা প্রতিশোধে গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার মিশন নেয় ইসরায়েল। তবে সীমান্তের উপর থেকে ইসরায়েলকে আতঙ্ক রেখেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। গেল কয়েক মাস ধরে লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধে জড়িয়ে পড়ার মতো পরিবেশ তৈরি হয়েছে। এবার দক্ষিণাঞ্চলীয় লেবাননের বাসিন্দাদের বাড়ি ঘর খালি করতে বলল ইসরায়েলের সেনাবাহিনী। গেল ১১ মাসের মধ্যে এই প্রথম এমন কোনো নির্দেশ দিল ইসরায়েল। লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল জিওন নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলের শত্রুরা আল ওয়াজ্জিনিতে লিফলেট ফেলছে। ওই এলাকা এবং আশপাশে যারা বাস করছেন তাদের সেখান থেকে চলে যেতে বলা হয়েছে। আল ওয়াজ্জিনের মেয়র আল আহমেদ মোহাম্মদ ওই লিফলেটের একটি ছবি এএফপির সঙ্গে শেয়ার করেছেন। সেখানে দেখা যায় মানচিত্রের ওই জায়গায় লাল চিহ্ন দেওয়া আছে। ওই এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে লিফলেটে। এই মুহূর্তে বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে উত্তরে খাইয়াম অঞ্চলে চলে যেতে বলা হয়েছে। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ওই এলাকায় ফেরত না আসতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলছেন, ড্রোন দিয়ে ওই এলাকায় লিফলেট ফেলা হয়েছে। এর আগে সেখান থেকে উত্তরাঞ্চলীয় ইসরায়েলের রকেট ছোড়া হয়েছিল।
759 ব্রিগেড নিজ উদ্যোগে এই লিফলেট ফেলছে। উত্তরাঞ্চলীয় কমান্ড এই লিফলেট ফেলার অনুমোদন দেয়নি। এখন এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে, তবে এরই মধ্যে ওই এলাকা ছাড়তে শুরু করেছে মানুষ। গেল কয়েক মাস ধরেই লেবাননের সঙ্গে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইসরায়েল যেন এই যুদ্ধে জড়িয়ে না পড়ে তা নিয়ে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কিন্তু সীমান্ত ও উভয় অংশে উত্তেজনা বিরাজ করছে। প্রতিনিয়ত থেমে থেমে ছোটখাটো হামলার মতো ঘটনা ঘটছে, তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে বলে বিশ্বাস সামরিক বিশ্লেষকদের। ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা অসম্ভব বলছে আরব আমিরাত। ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া গাজায় যুদ্ধ পরবর্তী কোনো পরিকল্পনা সমর্থন করবে না সংযুক্ত আরব আমিরাত। এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান। তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এই খবর জানিয়েছেন। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার যুদ্ধ মন্ত্রিসভায় গাজা নিয়ে একটি যুদ্ধ পরবর্তী পরিকল্পনা উপস্থাপন করেন, যেখানে ইসরায়েলি সেনাবাহিনীকে গাজায় অসীম স্বাধীনতা দেওয়ার কথা বলা হয়েছে। দ্য ডে আফটার হামাস নামে পরিচিত এই পরিকল্পনার আওতায় ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলোকে ধ্বংস করার পাশাপাশি এমন একটি প্রশাসন গঠনের কথা বলা হয়েছে যা পূর্বে স্বীকৃত কোনো দল বা গোষ্ঠী অন্তর্ভুক্ত হবে না। নেতানিয়াহুর পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ শেষ হলেও ইসরায়েলি সেনাবাহিনী গাজায় অবাধে কাজ করতে পারবে। ইসরায়েল গাজা সীমান্তে ফিলিস্তিনের পাশে একটি নিরাপত্তার বাফার জোন প্রতিষ্ঠার কাজও এগিয়ে নেবে। এই বাফার জোন নিরাপত্তার প্রয়োজন মেটানো পর্যন্ত থাকবে। বিভিন্ন খবর অনুযায়ী ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা গাজার জন্য বিভিন্ন যুদ্ধ পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন। এর মধ্যে একটি পরিকল্পনা অনুসারে গাজার ভেতরে বিভিন্ন বাবল এবং আইসল্যান্ড তৈরি করার প্রস্তাব রয়েছে, যেখানে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের স্থানান্তর করা হবে এবং এরপর ইসরায়েলি সেনাবাহিনী প্রতিরক্ষা বাহিনী আরও স্বাধীনভাবে কাজ করতে পারবে। একটি ডানপন্থী থিঙ্ক ট্যাঙ্কের আরেকটি পরিকল্পনা গাজায় দীর্ঘমেয়াদে ইসরায়েলি সামরিক দখলদারিত্ব বজায় রাখার কথাও বলা হয়েছে। এদিকে হুতিদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পাল্টে দিবে মধ্যপ্রাচ্যের দৃশ্যপট, দুশ্চিন্তায় পড়েছে ইসরায়েল। ইসরায়েলের মধ্যাঞ্চলে তেল আবিবের কাছে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের ইরানপন্থী গোষ্ঠী হুতি। এই হামলার পর আল কাসামস ব্রিগেডের সামরিক মুখপাত্র আবু ওবায়দা এই গুরুত্বপূর্ণ অপারেশনের জন্য হুতিদের প্রশংসা করেন। ফিলিস্তিনি বিষয়ক সংবাদ মাধ্যম প্যালেস্টাইন কর্নিকলের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন তারা ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে নতুন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা 11 মিনিটে 1270 মাইল পাড়ি দিয়েছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সেটিতে আটকাতে ব্যর্থ হয়েছে। ইসরায়েলি আর্মি রেডিও জানায় বিমান বাহিনী এখনও তদন্ত করছে কেন ক্ষেপণাস্ত্রটি আগেই প্রতিরোধ করা সম্ভব হয়নি। ইয়েমেন থেকে ইসরায়েলি হামলা এটি প্রথম নয়। এর আগে গত 10 জুলাই ইয়াফা নামক একটি ইয়েমেনি ড্রোন ইসরায়েলে ইলাত শহরে আঘাত হানার জন্য প্রায় 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়েছিল। এরপরও হুতিরা হামলা চালিয়েছে ইসরায়েলি ভূখণ্ডে। তবে রবিবারের এই সর্বশেষ ক্ষেপণাস্ত্রটি একেবারেই ভিন্ন ছিল। এটি সত্যিই এক গুরুত্বপূর্ণ অপারেশন হিসেবে প্রমাণিত হয়েছে। কিন্তু কেন? প্রথমত, ক্ষেপণাস্ত্রের ধরন। এটি রুশ বা ইরানি কোনো ক্ষেপণাস্ত্র নয়, অর্থাৎ ক্ষেপণাস্ত্রটি মূলত ইয়েমেনেরই